সংস্কার অথচ দ্রুত ক্ষমতা চায় দলগুলো। সংস্কার না করে ক্ষমতায় গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বিমানের ফ্লাইটের পর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শাহজালালেও বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার, ফ্লাইট স্বাভাবিক। শিল্পনগরী গাজীপুরে দিনে দুপুরে ছিনতাই, নিরাপত্তাহীনতায় নগরবাসী, জামিনে বেরিয়ে পুরনো অপরাধে আসামিরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। এবং যমুনা রেল সেতুর পুরো সুফল পাবে না চাপাই রাজশাহী, গতি আনতে ডাবল রেলপথের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো, সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি সুমাইয়া রাত্রি। জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি গাজাবাসী। ধ্বংসস্তূপের রূপ নেয়া বসত ভিটায় খুঁজে ফিরছে স্বজনদের দেহাবশেষ। وجان الدفاع المدني حاول فإنه من صعوبة الدمار وبدور عن قبر أبويا وقبر أخويا. أنت بتسألني رسالة العالم المفروض وقف معنا قبل. এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন বাজারে। যথাযথ সংস্কার না করে যারাই ক্ষমতায় আসুক তারা সরকার হিসেবে দুর্বল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যিকার অর্থে সংস্কার না হলে পরবর্তীতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তারা। রাজনীতিবিদরা প্রকৃত ক্ষমতা হাতে নিতে চাইলে জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। যদিও ন্যূনতম সংস্কারের পরে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার প্রায় সবকটি দল। মুঝে শুভর প্রতিবেদনে বিস্তারিত। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রায় 5.5 মাস আর নির্বাচনী রোডম্যাপ ঘোষণার 1 মাস অতিবাহিত হচ্ছে। যদিও সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। দিন যতই যাচ্ছে সংস্কারের আলাপ ক্ষীণ হয়ে নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। 2 মাস আগে বা পরে 2025 সালের মধ্যেই নির্বাচন চাই অধিকাংশ রাজনৈতিক দল। অন্যথায় অনাস্থা, রাজনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই 5 আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয়। জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণের বয়স 25 থেকে 21 করে দেওয়া হয়েছে। একটা দলকে তারা যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটিকে সুযোগ দিতে চায়, যারা নিরপেক্ষ, যাদের অবস্থান থাকা উচিত, তারাও যদি এইভাবে একটি দলকে সমর্থন করতে যায়, ভালো লক্ষণ বলে মনে হয় না, সময় ক্ষেপণ বলে মনে করি। এবং তাদের প্রধান কাজ যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেটি তাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। জামায়াতের পক্ষ থেকে বরাবরই সংস্কারকে গুরুত্ব দেয়া হলেও অবশেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 15, 16, 17 বছরে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে একটা নির্বাচন করলে সেই নির্বাচনটি কাঙ্ক্ষিত নির্বাচন নাও হতে পারে। তার আগে যে পরিমাণ অ্যামেন্ডমেন্ট দরকার সেটি হওয়াটা আমরা জরুরি মনে করি। তবে আমরা এটা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট সকল ক্ষেত্রে সকল রিফর্মস করে তারপর একটা নির্বাচন কোনোভাবেই 2025-এর পার হওয়া উচিত হবে না।
নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ নিয়ে অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, জনগণের কাছে আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার বেশি দিন থাকলে আমাদের সমস্ত অর্জনগুলো বিপন্ন হয়ে যেতে পারে। মানুষের ভেতরে সন্দেহ, সরকারের কথায় বিশ্বাস করে না। ২৬ সালের মাঝামাঝি সময়ের ভেতরে করবে তারও নিশ্চয়তা তারা ফিল করে না। তবে মুখে সংস্কারের কথা বললেও রাজনৈতিক দলগুলো যে কোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আসতে চায়। জনগণের প্রত্যাশা পূরণ না করে ক্ষমতায় বসলে নতুন সরকার খুব দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক। জনগণের পক্ষ থেকে চিন্তা করা দরকার যে আমরা কি আগের অবস্থায় ফিরে যেতে চাই, না আগের খারাপগুলো যথাসম্ভব কমিয়ে ভালোগুলো একটু বাড়িয়ে সামনে যেতে চাই। এই বিবেচনা তো কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মধ্যেই খুঁজে পাওয়া যায় না। যারা এনজিও করেন, সিভিল সোসাইটি করেন, তাদের দিকে মানুষ কেন যাচ্ছে এই কারণে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বহুল প্রত্যাশিত নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করবে কতটা? ন্যূনতম সংস্কার আর যে কোনো মূল্যে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষার কাছে উপেক্ষিত থাকবে কি জনগণের মুক্তি? মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ঢাকা রোম ফ্লাইটে দিনভর বোমা আতঙ্কের পর এবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার রাতে এক অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই হামলার হুমকি আসে বলে জানায় তারা। এই ঘটনায় সব বিভাগের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। তবে সব ধরনের ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখা হয় বলে জানায় তারা। এছাড়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরে বিমানটি তল্লাশি করে বোমা জাতীয় সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনা 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে বাংলাদেশে কিভাবে অর্থ লুট হয়েছিল তাও খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। Bring them to the front line so that they can create the new vision of their own countries, and as a region they can move forward into that. So this is what I see an opportunity for them, and they're very creative as a region. This is creativity and entrepreneurship is built into the society. So we should not go away from that and follow this job-oriented society that we have to have a job and continue with the job. I think the whole thing will be entrepreneurship-oriented society. শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। প্রায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী। এতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান পুলিশের। অপরাধ বিশ্লেষকরা মনে করেন সাজা না হওয়া সহ বেশ কিছু কারণে আসামিরা জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছেন ছিনতাইয়ে। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। টঙ্গীর বিআরটি ফ্লাইওভার, দিনে দুপুরে অস্ত্রের মুখে এই তরুণকে জিম্মি করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এটা ছিল দিনের চিত্র। এখন জানবো এই ফ্লাইওভারের সন্ধ্যার চিত্র কেমন হয়। সন্ধ্যা হলে অন্ধকারে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয় বিআরটির এই ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে নেই কোনো সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে দূর দূরান্ত থেকে আগত যাত্রীরা বাস থেকে নামার পর আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেকেই। সড়কে পুলিশের উপস্থিতি কম থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। দিনের বেলায়ও চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প এলাকার সাধারণ মানুষ। যে আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু ছিনতাইকারী। ছিনতাইটা হয় গাড়িতে যখন নামে
নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নে, যখন না দিবে তখন কুমানে কুবাস। একই অবস্থা টঙ্গীর স্টেশন রোডের। গেল 23 ডিসেম্বর ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে এই সড়কে ছিনতাইয়ের শিকার হন ইন্স্যুরেন্স কর্মকর্তা আমজাদ হোসেন। থানায় গিয়েও প্রতিকার পাননি। অভিযোগ করেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী। 30 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না, আমার কোনো এটার পদক্ষেপ নাই। টঙ্গী পূর্ব থানা আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ছিনতাইয়ের চিত্র তুলে ধরতে টঙ্গীর স্টেশন রোডে টিম এখন টিভি নজর পড়ে ওত পেতে থাকা দুজনের প্রতি। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাস যাত্রীদের টার্গেট করে চলে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নেওয়ার চেষ্টা। এদিকে ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে বেশিরভাগ ভুক্তভোগী আসেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 5 থেকে 6টি ছিনতাইয়ের শিকার রোগী আসে হাসপাতালে, যার অধিকাংশই মধ্যরাত ও ভোরে। 3টা থেকে শুরু হয় এবং ভোর 6টা পর্যন্ত, মানে শেষ রাতের দিকে রুগীগুলো আমরা দেখি। বেশিরভাগ রুগী সব ধারালো অস্ত্রের কোপ। অনুসন্ধানে দেখা যায় টঙ্গীর প্রায় 19টি বস্তি ঘিরে চলে মাদকের জমজমাট ব্যবসা। মাদক সেবীরা টাকা জোগাড় করতে জড়াচ্ছে ছিনতাইয়ে। পুলিশ বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে তো পুলিশও একটা জেলার সমান পুলিশও এখানে নাই, আর সব পুলিশ তো অপারেশনাল না। আমরা পুলিশের তরফ থেকে যেটা করার আমরা সেটা করছি। এটা প্রশমনের জন্য শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। আবার মামলা হলেও ছিনতাইকারী শনাক্ত না থাকায় এজাহার থাকে দুর্বল। এতে আদালত থেকে সহজে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। আর যাদেরকে অজ্ঞাত আসামি হিসাবে পরে চালান দেওয়া হয় তাদের ঘটনার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে না। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। টঙ্গীর স্টেশন রোড, বিআরটি ফ্লাইওভার, টঙ্গী বাজার, ফায়ার সার্ভিস রোড ও হকের মোড় এলাকায় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। যোগাযোগে গতি আনতে যমুনায় রেল সেতুর নির্মাণ হলেও এর পুরো সুফল পেতে বেগ পেতে হবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জবাসীকে। নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী ডাবল লাইন নির্মাণ না হলে বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এই জেলার ব্যবসায়ীরা। এ পথে গতি আনতে দ্রুত ডাবল রেলপথ নির্মাণের দাবি স্থানীয়দের। পশ্চিমাঞ্চল রেল বলছে এই প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ও অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দ্বার। রাহানুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। শূন্য বুকে দুটি বাঁকা রেখায় দেশের উত্তর ও দক্ষিণ কূলের বিচ্ছেদ কালিমা পুরোপুরি ঘুচে যাচ্ছে বহতা যমুনায়। ত্বরান্বিত হতে যাচ্ছে দুই প্রান্তের যোগাযোগ ও অর্থনীতির গতিপথ। যোগাযোগের সে নতুন দ্বার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে দৃশ্যমান দেশের বড় এই রেল সেতু। 3 বছরের বেশি সময়ে 16,781 কোটি টাকায় নির্মিত এই সেতু এখন উত্তরের 3.5 কোটিরও বেশি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বৃহৎ এ অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের 1700 কিলোমিটার পথ ছুটে 42টি আন্তনগর, 6টি আন্তদেশীয় ও 18টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এ পথের রেলে গতি বাড়ায় পণ্য পরিবহন সুযোগ বাড়বে। নতুন রেল ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ভারত থেকে যেসব পণ্য আমদানি রপ্তানি হবে সেটা একবারে ঢাকা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো, সেটা আমাদের বিরাট লাভবান হবে। সিরাজগঞ্জ থেকে আমরা উত্তর অঞ্চলের যে জেলা আছে সেগুলো প্রায় 120 কিলোমিটার ঘুরে যেতে হয়। টাইমের সাথে মানের একটা সম্পর্ক আছে, মোবিলিটির সম্পর্ক আছে। এইটা যদি আপনি ইকোনমিক বিষয় এটা যদি দেখেন তাহলে দেখবেন অবশ্যই উত্তরাঞ্চলের বা এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে উন্নতি হবে।
রেল যোগাযোগের এই সুবিধায় সঠিক ব্যবহারে এখন থেকেই পরিকল্পনা আঁকছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা। আমাদের এখন যমুনা সেতু রেল চালু হয়ে গেলে এটার উপরে এখন আমাদেরকে জিএম মহোদয়ের সাথে বসতে হবে, যেহেতু এই অঞ্চলে যে আমাদের ট্রেনের যে বগিগুলান আছে সেই বগিগুলান কিভাবে দিবে, কিভাবে সুযোগ সুবিধা হবে, পাবো কি না। রেলগাড়ির এই গতিময় সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বেড়েছে অনেক গুণ। এ যেমন পণ্যের পরিবহন হবে, এই অঞ্চলে বাড়বে শিল্পের বিনিয়োগ, একই সাথে রাজশাহী থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত চলবে কন্টেনার ট্রেন। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। তবে এর বাস্তবতা আসলে কি? যমুনা সেতু হওয়ার প্রেক্ষিতে আমাদের ট্রেন বাড়ানো বোধহয় খুব সম্ভব হবে না, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে 45 সাল পর্যন্ত। ওখানে ফেজ বাই ফেজ ইউনিক গেজে চলে যাওয়ার একটা প্রভিশন আছে, স্পেশালি যে দুইটা বন্দরের সাথে কানেকশন। অলরেডি আমরা মংলা বন্দরের সাথে এটা কানেকশন করে ফেলেছি। পোর্ট ফ্যাসিলিটিস পাওয়ার কারণে দুটো প্রজেক্টই আমাদের পাইপলাইনে আছে। সেই সাথে যমুনা রেল সেতু থেকে নাটোরের আব্দুলপুর জংশন পর্যন্ত প্রায় 91 কিলোমিটার পথ, যার মধ্যে মাত্র 20 কিলোমিটারে আছে ডাবল রেল। পাশাপাশি এ পথে 66টি ট্রেনে পাসিং করতে গতি হারায় ট্রেন, নষ্ট হয় সময়। তাতে বাণিজ্যিক সুবিধা খুব বেশি হবে না বলছে ব্যবসায়ীরা। সারা দেশের অন্তত বিভাগ ওয়াইজে যদি আমরা পৌঁছাইতে পারতাম সরাসরিভাবে, তাহলে আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা এই অঞ্চলে সেটা কিন্তু লাঘব হতো। জুট মিলের যে প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করি, সেটা তো ধরেন মানে রাজশাহী থেকে একেবারে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। পোর্টে যেহেতু ধরেন আনলোড করে আবার দেখা গেল পোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ডবল যে ক্যারিং উঠায় এবং নামায় এটার একটা খরচ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই মানে পরিবহনের ক্ষেত্রে এটাতে কোনো একটা মানে খুব একটা আমাদের মানে লাভ হবে না। আর এক যুগ ধরে রাজশাহী আব্দুলপুর ডাবল রেল প্রকল্প এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে। তাতে আশাহত এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা। প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষও। এক যুগের উপরে আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো, সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। রাজশাহী থেকে আব্দুলপুর ফিজিবিলিটি চলতেছে, অলরেডি ডিজাইন ওদের কিছু রিপোর্ট সাবমিট করা হয়েছে। তো আমরা স্টেপ নিয়েছি যে প্রাথমিক যে ধাপ একটা কাজ শুরু করার বা ফান্ডিং সার্চ করার, সেই স্টেপটা আমরা নিয়েছি এবং কাজ চলমান আছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, যমুনা রেল সেতু পারাপারে গতি আসলেও দুর্বল রেলপথের কারণে এখনই সে সুবিধা পাবে না রাজশাহী অঞ্চল। উত্তরের ভূগোলে পকেটে থাকা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জন্য যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবা পেতে প্রয়োজন আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল রেলের। তবে সে প্রকল্প কবে নাগাদ বাস্তবায়ন হবে তা যেমন নিশ্চিত নয়, ঠিক সেটি নিশ্চিত না হলেও যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবাও অনিশ্চিত প্রায় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দাদের জন্য। তাই পূর্ণ সেবার অপেক্ষায় এখনও এই দুই অঞ্চলের মানুষেরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। হিমবাতাসে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে শ্রমজীবীরা, অফিস আদালতের যাত্রাপথেও বাড়ছে মানুষের কষ্ট। এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যুক্ত হতে চাই টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, শীতের তীব্রতা বাড়ছে, একই সাথে হিম বাতাসও রয়েছে। এই অবস্থায় জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। নাফি, আমি আছি টাঙ্গাইল আয়নাপুর সড়কের মাগুরাটা এলাকায়। এটি টাঙ্গাইল সদর উপজেলার উত্তর পশ্চিমাঞ্চল এবং কালিহাতীর উপজেলার পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ, যারা শ্রমজীবী মানুষ এবং চাকরিজীবী মানুষ, তারা এই সড়ক দিয়ে শহরে যাতায়াত করে থাকে। অন্যান্য দিনের তুলনায় আজকে এই সড়কে যারা শহরে যাতায়াত করে থাকেন সেই মানুষের সংখ্যা খুবই কম। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে উত্তরের বাতাস এখনো বইছে, যে কারণে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। তবে নিম্ন আয়ের বা দিনমজুর যারা রয়েছেন তারা কেউ কেউ
বের হচ্ছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে শহরে যে নির্মাণ কাজ হচ্ছে, এছাড়াও বড় আবাদ চলছে, সেই বড় আবাদের জন্য যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বা দিনমজুর রয়েছেন তারা কিন্তু যে স্বাস্থ্যের ঝুঁকি নিয়েও বের হয়েছে আয় রোজগারের জন্য। আমরা লক্ষ্য করেছি গতকাল থেকে আজ সকাল পর্যন্ত আমরা শহরের বিভিন্ন এলাকায় দেখেছি যে কেউ খড়কুটো জ্বালিয়ে আবার কেউ কাঠ জ্বালিয়ে কিন্তু আগুন থেকে তাপ নিয়ে তারা শরীর গরম করছে। আর এদিকে টাঙ্গাইল আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন যে আজ ভোর 6টা পর্যন্ত টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 94। তিনি জানিয়েছেন যে এই অবস্থা আরো 2-1 দিন টাঙ্গাইলে থাকতে পারে। আর এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন জানিয়েছেন যে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছে তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। আর এছাড়াও যারা পানি পান করে তারা যেন গরম পানি পান করে, তাহলে স্বাস্থ্য অনেকটাই সুস্থ থাকবে। আর এদিকে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 12টি উপজেলায় প্রায় 70 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের 11টি পৌরসভায় প্রথম শ্রেণীর পৌরসভার জন্য 2 লাখ, দ্বিতীয় শ্রেণীর জন্য 1.5 লাখ এবং তৃতীয় শ্রেণীর পৌরসভার জন্য 1 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আর এদিকে প্রধান উপদেষ্টার তহবিল হতে টাঙ্গাইলে প্রায় 10,000 কম্বল বিতরণ করা হয়েছে। তো এই ছিল টাঙ্গাইলের কম্বল বিতরণের সবশেষ। তো নাফি, এই ছিল টাঙ্গাইল থেকে শীতের সবশেষ তথ্য। টাঙ্গাইলের শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন কাউসার আহমেদ। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবুল হাসানের কাছে। রাকিব, টাঙ্গাইলের তাপমাত্রা বেড়েছে, রাজশাহীর তাপমাত্রা কেমন দেখছেন? ছিন্নমূল মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে কিনা জানাবেন। নাফি, সকাল 6টার সময় রাজশাহী আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক 1 ঘন্টা পরে কিন্তু সেটি বেড়ে 12.8 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ হচ্ছে। তবে বাতাসের যে প্রবাহ সেটি একেবারে সকালের মতোই রয়েছে এবং যে আর্দ্রতা সেটি 97%, যার কারণে কিন্তু শীতের যে অনুভূতি সেটি বেড়েছে। আমরা এখন নগরের আরেক প্রান্তে রয়েছি, আমরা সার্কিট হাউস রোড সেখানে আছি। এখানে সাধারণত প্রাতঃভ্রমণ বা সকালবেলায় কিন্তু সাধারণ মানুষ বের হয়ে আসে, এমনটা আমরা দেখি। আজকে তুলনামূলকভাবে সেখানে মানুষের সংখ্যা খানিকটা কম এবং ভোরের দিকে যতটুকু ছিল এখন কিন্তু আরও একটু কমেছে। যেহেতু একটু নদীর পাড়ের জায়গা, সেই কারণে কিন্তু এখানে সাধারণ মানুষের উপস্থিতি একটু কমেছে বাতাসের কারণে এবং হিম বাতাসের প্রবাহের কারণে এই অঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা খানিকটা ভোগান্তিতে পড়েছেন। যেহেতু নদী তীরবর্তী এলাকা, এখানে বাতাসের প্রবাহ অন্যান্য জায়গা থেকে বেশি এবং এর ফলে মূলত শীতের যে অনুভূতি সেটি আসলে এখানে বেড়েছে। অন্যদিকে আসলে ছিন্নমূল মানুষ বা এইরকম চরাঞ্চল বা নদী পাড়ে যারা আছেন তাদের যে শীতের ভোগান্তি সেটি দূর করার জন্য আমরা জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে যেটি জেনেছি সেটি হচ্ছে রাজশাহীর 9টি উপজেলায় সেখানে কিন্তু শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যেই শুরু হয়েছে 1 মাস আগে থেকে এবং সেখানে প্রায় প্রত্যেকটি উপজেলা পরিষদ থেকে কিন্তু 8 থেকে 10,000 কম্বল ইতিমধ্যে বিতরণ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের ত্রাণ এবং পুনর্বাসন যে সেলটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে এই শীতবস্ত্রগুলো দেয়া হচ্ছে। এর পাশাপাশি যে চর অঞ্চলগুলো রয়েছে সেখানেও ইউনিয়ন পরিষদের মধ্য দিয়েও কিন্তু হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাছাড়া শহর অঞ্চলে সামাজিক বিভিন্ন ধরনের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রাত্রে এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। তো এই ক্ষেত্রে আসলে অন্যান্য বছর যেমন আসলে শীতের প্রকোপ রাজশাহীতে দেখা যায়, এবারে তুলনামূলকভাবে কিন্তু সেই রকম হাড় কাঁপানোর শীত বা জেকে বসার শীত এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। তবে প্রত্যেক দিন ভোরেই এই যে হিম বাতাস এবং শীতল পরিবেশ সেটি কিন্তু আসলে অনেক বেশি সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলছে এবং এই সকালবেলা বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে বের হয়ে আসেন, বিভিন্ন জীবিকার সন্ধানে বের হয়ে আসেন, তারা মূলত ভোগান্তিতে পড়ছেন, যেটি অন্যান্য সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে একটু সচেতনভাবে চলার চেষ্টা করছেন প্রত্যেকে এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে শীতজনিত রোগের সংখ্যা আসলে বাড়ছে এবং সেই ক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শটি দিচ্ছেন যে গরম কাপড় ব্যবহার করা এবং একই সাথে যাদেরকে পানি ব্যবহার করতে হয় তারা যেন উষ্ণ
কুসুম পানি ব্যবহার করেন, এইরকম নানা ধরনের পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। এবং এইভাবে কিন্তু আসলে যে রাজশাহীতে যে শীত এবং শীত থেকে বাঁচার যে পদ্ধতি সেগুলো আসলে চিকিৎসকরা বলছেন। এবং রাজশাহীতে যেহেতু অন্যান্য সময় থেকে শীতের প্রকোপ খানিকটা কমেছে, যার কারণে কিন্তু বেলা বাড়বার সাথে সাথে আসলে যদি এই তাপমাত্রা আসলে বাড়তে থাকে তাহলে আরও বেশি মানুষের মধ্যে স্বস্তি আসবে বলছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি। মাঘে শীতের তীব্রতা বেড়েছে রাজশাহীতে এবং এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। সে খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। বাঙালির রসনা বিলাসে চ্যাপা শুটকির কদর অনন্য। আর এই সুস্বাদু শুটকির সবচেয়ে বড় ঘাঁটি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বড় বাজার। শত বছরের পুরনো এই বাজারে সপ্তাহে 2 দিন জমে ওঠে শুটকির হাট, যেখানে কেনাবেচা হয় 3 থেকে 4 কোটি টাকার শুটকি। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদন। কিশোরগঞ্জের বড় বাজার জনপ্রিয় চ্যাপা শুটকির জন্য বিশেষভাবে খ্যাত। সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাওরের মাছের শুটকিতে জমে ওঠে এই বাজার। জেলার ইটনা, মিঠামইন, মিকলি ও অষ্টগ্রাম ছাড়া পার্শ্ববর্তী সিলেট, সুনামগঞ্জ থেকে আসে শুটকি। চ্যাপা শুটকিরও সবচেয়ে বড় সরবরাহ কেন্দ্র এটি। হাওরে পানি কমে এলে পুঁটি মাছে ভরে ওঠে আড়তগুলো। সেসব মাছ রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় শত শত মন চ্যাপা শুটকি। হাটে প্রতি মন চ্যাপা শুটকি বিক্রি হয় সর্বোচ্চ 40 থেকে সর্বনিম্ন 20,000 টাকা দরে। আর খুচরায় প্রতি কেজি শুটকি বিক্রি হচ্ছে 800 থেকে 1600 টাকায়। ব্যবসায়ীরা বলছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানির দুয়ার খুলতে পারে এই শিল্পে। একটা মালের নিয়ে আমরা 3 ভাগ করি, মানে বড় ছোট, আবার একটা ছোট 3 ভাগ করে আমরা প্রক্রিয়াজাত করে আবার ধৌত করে পরে আমরা মানে মটকার ভিতরে ভরি আর কি। এগুলো নিয়ে আসি, গুণগত মান ভালো। আমরা তো লবণ ছাড়া মাছ দিয়ে আনি, কিছু লবণ হালকা দিয়ে আনি। বিভিন্ন দেশে অনেক পাইকাররা কিনে নেয়, বিক্রি করে। কিশোরগঞ্জের চাহিদা বেশি, বাংলাদেশের সব পার্টিরা এখানে শুটকি কিনতে আসে। ভালো মানের শুটকি 1200, 1250 টাকা কেজি বিক্রি হইতেছে। আর আল্লো মাছ সর্বোচ্চ 60-62 টাকা বিক্রি হইতেছে লবণ ছাড়া মাছ। পরিমাণ হইতে 3 কোটি বা 3.5 কোটি টাকার এরকম মাল দিয়ে কিনি হইতেছে সারা আড়তে। বাজার কমিটির নেতৃবৃন্দ বলছেন বড় বাজার থেকে প্রতিদিন বিক্রি হয় 3 থেকে 4 কোটি টাকার শুটকি। তবে অবকাঠামোর উন্নয়ন ও স্থান সংকট নিরসন করা গেলে ব্যবসার আরও প্রসার হবে বলে মনে করছেন তারা। এখানে কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে যত মাছের শুটকি আছে এগুলা সব বড়বাজারে আসে। এই বড়বাজারের শুটকি আমাদের চাহিদা মিটিয়েও বাহিরে রপ্তানি করা হয়। আমি মনে করি সরকারের যদি সুদৃষ্টি থাকে তাহলে এই বাজারটা আরও আমরা সম্প্রসারণ করতে পারি। শুটকি শিল্পকে আরও এগিয়ে নিতে মাছ উৎপাদনে জোর দেওয়ার কথা বলছেন মৎস্য বিভাগ। একই সঙ্গে বিদেশে রপ্তানির বিষয়েও আলোচনা চলছে বলে জানান কর্মকর্তারা। এখন পর্যন্ত আমরা যে ইয়াগুলো হলো যে নিয়মিত তাদের কার্যক্রমগুলো ফলো আপ করা যায়, মানসম্মত উপায়ে এগুলো তৈরি হচ্ছে কিনা এটা হলো একটা। আর আধুনিক প্রযুক্তিতে তারা তৈরি করতেছে কিনা। তো এক হলো প্রজনন করার জন্য, 2 হলো যারা আগে প্রজনন করছে তাদের পোনাগুলো বড় হওয়ার সুযোগ দানের জন্য প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই 31 দিন আমরা হাওর অঞ্চলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রাখবে। প্রতি মাসে বড় বাজারে বিক্রি হয় 3000 মন চেপা শুটকি। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। বৈধভাবে পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার অন্যতম অনুষঙ্গ পাসপোর্ট। তবে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্মে চরম ভোগান্তিতে পাসপোর্ট প্রত্যাশীরা। নাগরিক অধিকার আদায়ে হিমশিম খাচ্ছেন তারা। অভিযোগ, অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সহযোগিতায় দালালদের হয়রানি দিন দিন বেড়ে চলেছে। এদিকে দালালদের দৌরাত্মের ব্যাপারটি স্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মের খোঁজ নিতে মাঠে নামে এখন টেলিভিশন। সরজমিনে দেখা যায় পাসপোর্ট অফিসের ফটকের সামনে পার্শ্ববর্তী চায়ের দোকানদার ও আশপাশের কম্পিউটারের দোকানিরা পাসপোর্ট গ্রাহকদের নানাভাবে বোঝাচ্ছেন তাদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে। পাসপোর্ট অফিসের দেয়ালে সাঁটানো পাসপোর্ট তৈরির জন্য দালালের শরণাপন্ন হবেন না।
অথচ প্রকাশ্যে কার্যালয়ের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন দালালরা। তারা জানান 10 বছরের জন্য 48 পৃষ্ঠার নিয়মিত পাসপোর্টের জন্য ব্যাংক ড্রাফট 5,750 ও জরুরি পাসপোর্টের জন্য 8,050 টাকা হলেও ভোগান্তি এড়ানোর কথা বলে অতিরিক্ত 2,500 থেকে 3,000 টাকা নেন তারা। আবেদনের ওখানে 200 টাকা খরচ আছে, আর অফিস খরচ আছে, মানে আপনার আমরা লাইনে দিব না, লাইন সিরিয়াল টিরিয়াল ধরতে হবে না, আমরা ফাইলটা পাস করে আমরা সরাসরি আপনার ফিঙ্গার করে দিই। খরচাপাতি 2,000 টাকা বেশি দিব, আমি কোনো হয়রানি বলে দেওয়া লাগবো না, সিরিয়ালে ধরে নেব না, কিছুই না, আধা ঘন্টার ভিতরে যাবেন, মনে করেন আধা ঘন্টার ভিতরে যাবেন, বাড়তে আপনি জমা যদি করেন আপনি ভিআইপিতে কোনো লাইন ধরতে হবে না, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে আপনি জমা করে দেবেন, আপনি ফিঙ্গার টিঙ্গার করে দেবো, কোনো ভুল টুল ধরবো না, সরাসরি ফিঙ্গার করে দিলে আপনি মনে করেন কাজ কমপ্লিট। আবেদনকারীদের অভিযোগ, দালালরা অফিসের কর্মচারীদের সাথে যোগসাজশ করে ভোগান্তি ছাড়া দ্রুত কাজ করে দেয়, আর দালাল না ধরলে পদে পদে হতে হয় ভোগান্তির শিকার। দালাল আছে তার আগে থেকে টাকা পয়সা দেওয়ার পরে ওদের কাগজপাতি কোনো কিছু লাগে না, আর যারা নিজে থেকে করে চেয়ারম্যান সার্টিফিকেট, এনআইডি ভেরিফাই, মানে একটার পর একটা হয়রানি করবেই। কাগজপাতি সবকিছু আমার ওকে, ব্যাংক ড্রাফট আমি নিজে করছি, আসার পরে বলতেছে তোমার আইডি কার্ড লাগবে, আইডি কার্ড দিচ্ছি, চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছি, ওটাও দিচ্ছি, তারপরে বলতেছে কালকে আসো। ব্যাংক ড্রাফট 5,770 টাকা, নিচে 8,500 টাকা। কোনো সেবা নেই, কোনো সেবা, কোনো সার্ভিস নাই, নার্সিং নাই, টাকায় নার্সিং। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ভোগান্তি কমানোর দাবি সুজনের। আর দালালদের দৌরাত্বের ব্যাপারে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। একজন মানুষ এগিয়ে গেলে 5 জন আগায় আসতেছে, কি চাই ভাই, কি করবেন, তা কেন থাকবে? নির্দিষ্ট ব্যক্তি থাকবে, দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তি থাকবে পাসপোর্ট অফিসের দায়িত্বে, তারা হয়তো সহযোগিতা করলো, এগিয়ে আসলো, কিন্তু সেই বিষয়টা দেখা যায় না, এটা দুঃখজনক। এর আগে এদেরকেই কিন্তু সেনাবাহিনী ধরে নিয়ে গেছিল, কিন্তু ধরে নিয়ে লাভ, এদেরকে সেনাবাহিনীর লোক আসছে, আমি বলছি যে আমার তো কিছু করার নেই, যেহেতু যেখানে স্থানীয় না, আমরা সবাই পারি। টাঙ্গাইলে মাসে 6,000-এর বেশি পাসপোর্টের আবেদন পড়লেও বেশিরভাগ গ্রাহকই দালালদের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন। বিভিন্ন সময় দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হলেও ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন তারা। এখন টাঙ্গাইল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে 1,500 সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প। সঙ্গে পাঠানো হবে বেশ কয়েকটি এয়ারক্রাফট ও হেলিকপ্টারও। মার্কিন সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ও টেক্সাসের এল পাসোতে মোতায়েন করা হবে সৈন্য, যাদের মধ্যে 1,000 সেনা সদস্য ও 500 নৌবাহিনীর সদস্য রয়েছে। তাদের কাজের সুবিধায় দেয়া হবে 2টি C-17 ও 2টি 130 এয়ারক্রাফট। বাইডেনের শাসনামলে রেকর্ড সংখ্যক অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। দীর্ঘ 15 মাস পর রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি অসহায় গাজাবাসী। ধ্বংসস্তূপে রূপ নেয়া বসতভিটায় ফিরে সন্ধান করছেন প্রিয়জনের দেহাবশেষ, যা সমাহিত করতে চাইছেন কবরে। অন্যদিকে ধ্বংসাবশেষ ওলট পালট করে স্বজনদের পুরনো কবরেও খোঁজ করছেন অনেকে। তহিদুর রহমানের প্রতিবেদন। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাস্তুচ্যুত ও স্বজনহারাদের একজন মাহমুদ আবু দালফা। 2023 সালের ডিসেম্বরে তার বাড়িতে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। নিহত স্ত্রী ও 5 সন্তানসহ পরিবারের 35 সদস্যের কবরও দিতে পারেননি। জীবন রক্ষায় ছুটেছেন এক শহর থেকে অন্য শহরে। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরে 13 মাস পর মাটিতে মিশে যাওয়া বসতভিটায় ফিরেছেন মাহমুদ। ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছেন স্বজনদের দেহাবশেষ, যা সমাহিত করতে চান কবরে। তবে খালি হাতে ধ্বংসাবশেষ সরানোর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। لسه أنا أولادي لحتى الآن تحت الرضم، يعني أنا حاولت إنه أنا أطلعهم وإنه أنا أعمل، وجانب الدفاع المدني حاول، فإنه من صعوبة الدمار। এই মুহূর্তে নিজের বাড়িতে ফিরে মাহমুদের মতো ধ্বংসস্তূপে প্রিয়জনের নিথর দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন আরও বহু গাজাবাসী। গলিত মরদেহ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন অনেক
স্বেচ্ছাসেবকরাও। এমনকি যেসব আত্মীয় স্বজনের কবর দিয়ে গেছেন সেই কবরের সন্ধানও চালাচ্ছেন অনেকেই। احنا كنا دفنينهم في مكان ثاني، دفناهم بعدها لما روحنا من الاجتياح شهر 6 دفناهم في هنا المنطقة. اليوم ثاني يوم لوقف اطلاق النار، وانا هي ثاني يوم ببحث وبدور عن قبر ابويا وقبر اخويا وزوجة اخويا ومش ملاقيهم. এদিকে ধ্বংসস্তূপে রূপ নেয়া নিজ ঘরে ফিরে কোনো রকমে মাথা গোজার ঠাঁই করে নিতে ব্যস্ত সর্বহারা মানুষেরা। 15 মাসের বেশি সময় ইসরায়েলি আগ্রাসনের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়ানো এসব বাসিন্দারা আজ বড়ই ক্লান্ত। أنا أخوي واحد لو طلع مكان بنخاف. إحنا بدناش حرب، تعبنا جد فعليا تعبنا. أنت بتسألني رسالة العالم المفروض وقف معنا قبل. 23 লাখ গাজাবাসীর জীবনযুদ্ধের এক কঠিন বাস্তবতার মধ্যে খাবার, ওষুধ, সুপেয় পানি ও জ্বালানি সহ সব মানবিক সহায়তা নিশ্চিতে রোববার থেকে ঢুকছে শত শত ত্রাণ বোঝাই ট্রাক। যেসব ট্রাক সীমান্ত পাড়ি দিয়ে গাজায় ঢুকতেই হুমড়ি খেয়ে পড়ছেন অসহায় মানুষেরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইতালির নাগরিক হতে বসবাসের ন্যূনতম সময়সীমা 10 বছরের পরিবর্তে 5 বছরের পক্ষে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। যদিও আইন কার্যকর করার পক্ষে বিপক্ষে হবে গণভোট, তবে সম্ভাবনার পাল্লা ভারী থাকায় উচ্ছ্বসিত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। ইতালি থেকে মনিরুজ্জামানের প্রতিবেদন। এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের স্বপ্নের গন্তব্যগুলোর একটি ইউরোপ। আর এই স্বপ্নযাত্রায় পছন্দের তালিকার বেশ উপরের দিকে রয়েছে ইতালির নাম। উন্নত জীবনযাপন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় ইতালির স্থায়ী নাগরিকত্ব পেতে জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দীর্ঘ সময় পার করতে হয় দেশটিতে পাড়ি জমানো স্বপ্নবাজদের। ইতালির সংবিধান অনুযায়ী অভিবাসীদের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে অপেক্ষা করতে হয় কমপক্ষে 10 বছর। দীর্ঘ সময় ধরেই এই সময় কমিয়ে আনা সহ প্রক্রিয়াটি আরও সহজ করার দাবি জানিয়ে আসছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে 2024 সালের এক গণভোটের পর 2025 সালে এসে নাগরিকত্ব সহজ করার পক্ষে রায় দিলেন ইতালির সর্বোচ্চ আদালত। রায় অনুযায়ী 10 বছরের পরিবর্তে ন্যূনতম 5 বছর বসবাস করলেই ইতালির নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ রাখার কথা বলা হয়েছে। আইনটি কার্যকর করতে এখনও অপেক্ষার পালা শেষ না হলেও আদালতের এমন রায়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা যে পেরমিসিটির সৌজন্য রিনিউর জন্য 5 বছর 2 বছর পরপর যে রিনিউর ঝামেলাটা ছিল, এই ঝামেলা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো এবং আমাদের ফ্যামিলি খুব সহজেই ইতালিতে নিয়ে আসতে পারবো। আদালতের রায়ের পরেও এই বছরের মাঝামাঝিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে আরেকটি পরীক্ষা পাশ করতে হবে এই প্রস্তাবটির। যদি সবকিছু ঠিকঠাক মতো যায় তাহলে এদেশে বসবাসরত বাংলাদেশিরা বিশেষ করে নাগরিকত্ব পেয়ে গেলে তারা এদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে পারলে। 80-র দশক থেকে ইতালিতে অভিবাসনের গোড়াপত্তন শুরু করেন বাংলাদেশিরা। যুক্তরাজ্যের পর দীর্ঘ সময় ধরে দেশটিতে গড়ে তুলেছে নিজেদের শক্ত অবস্থান। পরিসংখ্যান তথ্য বলছে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 50,000 বাংলাদেশি ইতালির নাগরিকত্ব পেয়েছেন। 5 বছর নিয়মিত বসবাসের পর ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করা গেলে দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক শক্তির উৎস হিসেবে অন্যতম গুরুত্ব পাবে প্রবাসী বাংলাদেশিরা, এমনটাই মত সংশ্লিষ্টদের। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। শেষ করছি এখন বাজার। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। মুখে সংস্কার অথচ দ্রুত ক্ষমতা চায় দলগুলো। সংস্কার না করে ক্ষমতায় গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বিমানের ফ্লাইটের পর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শাহজালালেও বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার, ফ্লাইট স্বাভাবিক। শিল্পনগরী গাজীপুরে দিনে দুপুরে ছিনতাই, নিরাপত্তাহীনতায় নগরবাসী, জামিনে বেরিয়ে পুরনো অপরাধে আসামিরা।
যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলোর এজাহার থাকে দুর্বল। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। এবং যমুনা রেল সেতুর পুরো সুফল পাবে না চাপায় রাজশাহী, গতি আনতে ডাবল রেল পথের বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো, সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।